সবাই ভালো আছো? আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি। ঠিক আছে, আজকের এই দুইটা টপিকস এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সন্ধি। সন্ধি থেকে তোমাদের প্রতি বছর প্রশ্ন এসে থাকে, এবার আসবে বিশেষ করে বিসর্গ সন্ধি এবং হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি থেকে ওইভাবে প্রশ্ন দেখা যায় না, তবে তারপরেও আমরা শিখব, কারণ যদি এসে যায়। স্বরসন্ধি সহজ, বিসর্গ সন্ধিও সহজ, ব্যঞ্জন সন্ধিও সহজ। ঠিক আছে, আচ্ছা আমরা নত্যবিধান সত্যবিধানে প্রথমের দিকে যাই। নত্য এবং এখানে লিখছি সত্য, তাই না? একটু খেয়াল করবা, নত্যবিধানের শুরুতে আমি মূর্ধন্য ন লিখছি, আর সত্যবিধানের শুরুতে হচ্ছে মূর্ধন্য স লিখছি। এই মূর্ধন্য যেই উচ্চারণ করে ধ্বনি এবং মূর্ধন্য স যে ধ্বনি উচ্চারণ করে, এটা একাধিক বর্ণ রয়েছে। কয়টা বর্ণ রয়েছে? একাধিক বর্ণ রয়েছে। মূর্ধন্য যেই ধ্বনি উচ্চারণ করে সেটা হচ্ছে ন। কি ধ্বনি উচ্চারণ করে? ন। এই ন ধ্বনির উচ্চারণ রয়েছে কয়টা? ন ধ্বনির উচ্চারণ রয়েছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে মূর্ধন্য আর একটা হচ্ছে দন্তন্য। মনে রাখবা, দন্তন্যটা হচ্ছে বাংলা, দন্তন্যটা হচ্ছে বাংলা ধ্বনি, আর মূর্ধন্যটা হচ্ছে সংস্কৃত ধ্বনি। মূর্ধন্যটা কি ধ্বনি? সংস্কৃত ধ্বনি। ঠিক তেমনি মূর্ধন্য স যে ধ্বনি উচ্চারণ করে, মূর্ধন্য স কোন ধ্বনি উচ্চারণ করে? স ধ্বনি উচ্চারণ করে। কি ধ্বনি উচ্চারণ করে? স ধ্বনি। এই স ধ্বনির বর্ণ রয়েছে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে তালে বসা, একটা হচ্ছে দন্তের স, আর একটা হচ্ছে মূর্ধন্য স। এখন ব্যাপার হচ্ছে, আমরা যে টপিকসটা পড়তেছি এটা মূলত একটা সংস্কৃত বা তৎসম টপিকস। মনে রাখবা, দন্তের নর পরিবর্তে যেখানে মূর্ধন্য র ব্যবহার হয়, বা দন্তের স এর পরিবর্তে যেখানে মূর্ধন্য স ব্যবহার হয়, সেটাকেই নত্যবিধান অথবা সত্যবিধান বলে। দন্তের নর পরিবর্তে মূর্ধন্য র ব্যবহারকে নত্যবিধান বলে, দন্তের স পরিবর্তে মূর্ধন্য স এর ব্যবহারকে সত্যবিধান বলে। বুঝতে পারছো? আরেকটা কথা ক্লিয়ার করে রাখি, এই যে দুইটা বর্ণ, এই দুইটা বর্ণ যদি কোনো শব্দের মধ্যে পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে সেই শব্দটা চোখ বুঝে, কোনো চিন্তা ছাড়া, ঠিক আছে, কোনো চিন্তা ছাড়া সেটা তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। কারণটা কি? কারণটা হচ্ছে এই ধ্বনি যেখানে তৎসম, সেখানে শব্দ কি তৎসমের বাইরে হইতে পারে? হইতে পারে না। তবে এখন ব্যাপার হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই নত্যবিধান সত্যবিধানের নিয়ম রয়েছে, কোন কোন ক্ষেত্রে মূর্ধন্য হয়, কোন কোন ক্ষেত্রে মূর্ধন্য স হয়, এই নিয়মটা আমরা এখন দেখব। ঠিক আছে, এর আসলে স্পেসিফিক গুছানো নিয়ম বলতে 4-5টা নিয়মের মধ্যেই যে সীমাবদ্ধ, বিষয়টা এমন না। ঠিক আছে, বিষয়টা এমন না। অনেকগুলো নিয়ম রয়েছে, অনেকগুলো নিয়ম রয়েছে, বা অনেক প্র্যাকটিসের ব্যাপার। এটা সব থেকে নিয়মের বাইরে, এটা প্র্যাকটিসের ব্যাপার। তোমরা 9-10 এর বাংলা ব্যাকরণ বই দেখলে বুঝতে পারবা যে এটা অনেকটা মুখস্থ রিলেটেড, তাই না? আচ্ছা, আমরা চলে যাই নত্যবিধান সত্যবিধানের নিয়মে। প্রথমে আমরা শীট দেখি। ঠিক আছে, শীটের দিকে খেয়াল করি, যেগুলো লেখা লাগবে না বোর্ডে সেগুলো কি লেখার দরকার নাই? দরকার আছে? একটু খেয়াল করো, প্রথমে 1 নম্বরে বলেছে এই আলো জ্বলে, যেটা জ্বলার। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি এই আলোচনার মধ্যে যেটা বলে দিয়েছি, প্রথম নম্বর নিয়মটাই হচ্ছে সেইটা, শুধু তৎসম শব্দে নত্যবিধানের নিয়ম খাটে। অর্থাৎ এই মূর্ধন্যটা শুধু তৎসম শব্দে ব্যবহার হবে, এই মূর্ধন্য ছটা শুধু তৎসম শব্দে ব্যবহার হবে। বুঝতে পারছো? যে নিয়মটা দুইটার সাথে অ্যাডজাস্ট করা যায়, সেই নিয়মটা আমরা একবারেই পড়বো। যেমন দেখো, রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়। কিসের পরে? রি র আর মূর্ধন্য স এর পরে কি হয়? মূর্ধন্য হয়। ঠিক আছে, এটা নত্যবিধানের নিয়ম। যেমন ঠিক রি
র মূর্ধন্য এর পরে মূর্ধন্য ছ হয়। দেখো নিয়ম প্রায় একই না, খালি মূর্ধন্য ছ আর মূর্ধন্য এর পরিবর্তন হয়েছে। ঠিক আছে, কখনো যদি তুমি রি পাও, র পাও, মূর্ধন্য ছ পাও, তারপরে যদি ন উচ্চারিত হয়ে থাকে, কি উচ্চারিত হয়ে থাকে, ন উচ্চারিত হয়ে থাকে, তাহলে সেটা দন্তের ন ব্যবহারের সুযোগ নেই, সেটা কি ব্যবহার করতে হবে, মূর্ধন্য ব্যবহার করতে হবে। রি র এবং মূর্ধন্য এর পরে যদি তুমি কখনো কখনো হচ্ছে কি স উচ্চারণ করো, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে সেটা কি হবে, সেটা মূর্ধন্য স হবে। বুঝতে পারছো? এটা বুঝতে সমস্যা আছে কারণ? নিয়ম একটা শেষ, আরেকটা নিয়মে আমরা যাব। ভাইয়া জি মেবি রেকর্ড হচ্ছে না, মানে আপনার ওই কথা হচ্ছে মনে হয় তোমরা আলো দেখোনি, এটা ঠিকঠাক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব যে হচ্ছে আমরা ট বর্গীয় ধ্বনি চিনি, ট বর্গীয় ধ্বনি চিনি। ইতিপূর্বে আমরা ধ্বনি বর্ণের অধ্যায় শেষ করে এসেছি, তাই না? ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনিতে কয়টা বর্ণ রয়েছে বলো তো? ট, ঠ, ড, ঢ আর কে মূর্ধন্য, তাই তো? মনে রাখবা এই পাঁচটা বর্ণের পরে, সরি এই পাঁচটা বর্ণের পূর্বে সবসময় মূর্ধন্য স অথবা মূর্ধন্য হয়। এই পাঁচটা বর্ণের পূর্বে কি হয়, এই পাঁচটা বর্ণের পূর্বে মূর্ধন্য স না হয় মূর্ধন্য হয়। কখন মূর্ধন্য স মূর্ধন্য হয়? পাঁচটা বর্ণ পেলেই মূর্ধন্য স মূর্ধন্য বসাই দেব, যেই শব্দই হোক, যেই বানানই হোক না। যদি এই পাঁচটা বর্ণের পূর্বে কখনো স উচ্চারণ করে তাহলে মূর্ধন্য স, যদি কখনো ন উচ্চারণ করে তাহলে কি মূর্ধন্য। যেমন হচ্ছে আমি লিখলাম কষ্ট, লিখলাম কি লিখলাম দেখো তো, কষ্ট। এখানে স উচ্চারণ করেছে না, স উচ্চারণে দেখো ট এর পূর্বে কি রয়েছে, মূর্ধন্য স রয়েছে, তাই না? কেন মূর্ধন্য স রয়েছে? এখানে স উচ্চারিত হয়েছে। আচ্ছা, তারপরে আমি কণ্ঠ লিখলাম, কি লিখলাম, কণ্ঠ। দেখো ঠ রয়েছে, তাই না? ঠ এর পূর্বে এটা কি রয়েছে, এটা মূর্ধন্য। কেন মূর্ধন্য? ন উচ্চারণ হচ্ছে। ট বর্গীয় ধ্বনি যে পাঁচটা বর্ণ রয়েছে, এই পাঁচটা বর্ণের পূর্বে স্বভাবতই কি হয়, স্বভাবতই কি হয়, মূর্ধন্য না হয় মূর্ধন্য স। এখন যদি নিয়ম লিখতে হয় সেক্ষেত্রে লিখতে হবে আমাদের ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য স হয়, এটা সত্য বিধানের নিয়মের মধ্যে যাবে। ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য হয়, এটা নত্য বিধানের নিয়মের মধ্যে যাবে। আমরা চাচ্ছি একই সাথে কি করে ফেলবো, দুইটা নিয়ম যেন আমাদের কি হয়ে যায়, আত্মস্থ হয়ে যায়, সেইভাবে আমরা একটু পড়ার চেষ্টা করতেছি। তাহলে এই নিয়মটা ক্লিয়ার? সমস্যা আছে কারণ? এখানে একটু বইয়ে লিখে রাখো, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত বর্ণ হয়, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত বর্ণ হয়। এই ফ্যানটা দিয়ে দাও তো। কার? তোমার শুধু একার? 28 রয়েছে তো। 28 মানে কি? এখন তুমি বাইরে যাও 29-30 টেম্পারেচার পাবা। 24 করে দিলে বিদ্যুৎ শর্ট সার্কিট করবে, তখন আর কিছুই চলবে না। দুইটা এসি, বুঝতেছো? আচ্ছা এটা লিখছো? আচ্ছা, এবার আরেকটা জিনিস লিখবা, লেখার দরকার নাই, এটা মনে হয় আছে। দেখো বিদেশি শব্দে, কি শব্দে, বিদেশি শব্দে মূর্ধন্য স অথবা মূর্ধন্য হয় না। আমাদের তো নিয়ম লিখতে বলবে না, নিয়ম লিখতে বলবে আমাদের এমসিকিউ, এই জন্য আমরা একবারে নিয়মগুলো শিখবো। বিদেশি শব্দে মূর্ধন্য স অথবা কি হয় না, মূর্ধন্য হয় না, হয় না। যেমন হচ্ছে দেখো পোস্ট মাস্টার, পোস্ট, বিশেষ করে পোস্ট কি এরকম দেয়া যায়, এরকম পোস্ট লিখেছো,
কারণ এটা বিদেশি শব্দ, এটা হবে না। এটা মূলত হয় কিভাবে? পকার দন্তের শয়ট। মনে হয় যে এটাই সঠিক, দেখতে এটাই সুন্দর লাগে, তাই না? কিন্তু আসলে সঠিক এটা। কারণ কি? এটা বিদেশি শব্দ। বিদেশি শব্দের সাথে কি হবে? দন্তের স হবে। বিদেশি শব্দের সাথে কি হবে? দন্তের স হবে। মূর্ধন্য কোনো ব্যবহার নাই। কোনো ব্যবহার আছে? কোনো ব্যবহার নেই। ঠিক আছে? যেমন হচ্ছে মাস্টার, যেমন হচ্ছে কি মাস্টার। মাস্টার লিখতে গেলে আমরা দন্তের সর সঙ্গে কি লিখি? ট লিখি। কথা ছিল ট বর্গীয় ধ্বনির পূর্বে কি বসবে? ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য স বসবে, তাই না? কিন্তু আমরা এখানে ট বর্গীয় ধ্বনির পূর্বে দন্তের স দিলাম। কেন দিলাম? এটা বিদেশি শব্দ। এটা কি শব্দ? বিদেশি শব্দ। যেমন হচ্ছে ম্যান, যেমন হচ্ছে কি ম্যান, এই শব্দটা কি শব্দ? বিদেশি শব্দ, তাই না? এই বিদেশি শব্দ হওয়ার কারণে এটা মূর্ধন্য না হয়ে কি হয়ে গেল? দন্তন্য হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমরা দেখব কিছু নত্যবিধান সত্যবিধানের যে নিয়মগুলো অ্যাডজাস্ট রয়েছে। কি রয়েছে? অ্যাডজাস্ট রয়েছে, সেইগুলো আমরা দেখলাম। এখন এরপরে দেখব কিছু ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে। কিছু কি রয়েছে? ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে, যেটা নত্যবিধানের ক্ষেত্রে আছে তবে সত্যবিধানে নেই, সত্যবিধানে আছে তবে নত্যবিধানে নেই। আমরা সেই নিয়মগুলো দেখব। তার মধ্যে প্রথমেই আমরা চলে যাই পরা পূর্ব। এরপরে মূর্ধন্য হয়। কি হয়? এই পরা পূর্ব, এইগুলা হচ্ছে কি বলতো? উপসর্গ। এগুলা কি? উপসর্গ। এই উপসর্গগুলোর পরে কি হয়? মূর্ধন্য হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর ট বর্গীয় অলরেডি আমি বলে ফেলেছি না? আচ্ছা, এখন কিছু কিছু নিয়মের ক্ষেত্রে নত্যবিধানের নিয়ম খাটবে না, সেটা কি? ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এখন দেখব। তার মধ্যে একটা বিদেশি শব্দ আমি বলে দিয়েছি, বিদেশি শব্দ বলে দিয়েছি না? আচ্ছা, এর সাথে আর দুইটা নিয়ম রয়েছে যেটা নত্যবিধানের নিয়ম খাটে না। ত বর্গীয় ধ্বনি চিনো? ত বর্গীয় ধ্বনি ত থ দ ধ দন্তের ন, তাই না? ত বলো, থ দ ধ দন্তের ন। এই যে পাঁচটা বর্ণ রয়েছে, এই পাঁচটা বর্ণের সাথে কখনো নত্যবিধানের নিয়ম খাটে না। অর্থাৎ এই পাঁচটা বর্ণের আশেপাশে কখনো মূর্ধন্য ব্যবহার করতে পারবা না। এই পাঁচটা বর্ণের আশেপাশে কি ব্যবহার করতে পারবা না? মূর্ধন্য এর ব্যবহার করতে পারবা না। বুঝতে পারছো কি বললাম? এবার আর একটা কথা বলে রাখি যে ক্রিয়াপদের শেষে, কোথায়? ক্রিয়াপদ ছিল কাজ, কাজের শেষে কখনো মূর্ধন্য ব্যবহার হয় না। কাজের শেষে নাবোধক শব্দ ব্যবহার করতে আমরা না উচ্চারণ করে থাকি, ন উচ্চারণ করে থাকি। এখানে এটা যেহেতু সংস্কৃত শব্দ থেকে এসেছে সেহেতু দেশি শব্দে, ঠিক আছে, দেশি যে শব্দগুলো রয়েছে এই দেশি শব্দে অর্থাৎ খাঁটি বাংলা শব্দে কখনোই মূর্ধন্যের ব্যবহার হবে না। সেটা কি হবে? সেটা দন্তের নয়ের ব্যবহার হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ক্রিয়াপদ এবং খাঁটি বাংলায় কি হবে না? মূর্ধন্যের ব্যবহার হবে না। আর অলরেডি আমরা বিদেশি শব্দতে হবে না সেটা জেনে এসেছি, তাই না? এবং স্বভাবত কিছু শব্দ রয়েছে সেখানে মূর্ধন্য এবং মূর্ধন্যের ব্যবহার হয়ে থাকে, সেগুলো একান্তই মুখস্থ, এখানে নিয়মের কিছু নেই। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা চলে যাব সত্যবিধানের নিয়মের মধ্যে। সত্যবিধানের নিয়মের মধ্যে আমরা যে কটা নিয়ম অলরেডি করাই ফেলছি সে কটা নিয়মের বাইরে চলে যাব। ঠিক আছে? যেমন হচ্ছে দেখো যে অ আর আ ব্যতীত যত কার চিহ্ন আছে, অ এবং আ ব্যতীত যত কার চিহ্ন আছে সেই সকল কার চিহ্নের সঙ্গে কি হবে? মূর্ধন্য স ব্যবহার হবে। অ এবং আকারের পরে মূর্ধন্য স এর ব্যবহার হবে না। কারণ অ আর আকারের পরে তুমি যেই ধ্বনিটা সৃষ্টি হবে, যেই শব্দটা সৃষ্টি হবে সেটা হয় দেশি শব্দ হবে, না হয় বিদেশি হবে। দেশি আর বিদেশি শব্দে কি ব্যবহার করা যায়? ব্যবহার করা যায়? ব্যবহার করা যায়? মূর্ধন্য স ব্যবহার করা যায়? যায় না। ঠিক আছে, কিন্তু এর ব্যতিক্রম দুই একটা থাকতে পারে। ব্যতিক্রম দিয়ে কখনো নিয়ম হয় না, বিধান হয় না। বিধান হয়? বিধান হয় না। যেমন হচ্ছে আমি দেখো, আমি একটা জিনিস লিখি পরিষ্কার, কি লিখলাম? পরিষ্কার। এখানে কি রয়েছে? আচ্ছা, তারপরে হচ্ছে কারণ এখানে মূর্ধন্য স কেন দিলাম? দেখো আমি বলেছি অ এবং আ
এই দুইটা কার ব্যতীত যত কার চিহ্ন আছে তারপরে মূর্ধন্য ব্যবহার হবে। এই অ এবং আ বাদে এসেছে না, দেখো তো এখানে হুস্যিকার এসেছে। কি কার এসেছে? হুস্যিকার। হুস্যিকার আসার কারণে এখানে মূর্ধন্য ব্যবহার হয়েছে। এখানে কিসের ব্যবহার হয়েছে? মূর্ধন্য ব্যবহার হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো রি র এর পরে মূর্ধন্য, এটা অলরেডি আমরা করে এসেছি, করে আসছে কিনা? রি র এর পরে মূর্ধন্য করে আসলাম না প্রথমেই, অ্যাডজাস্ট যে নিয়ম ছিল। কিন্তু আ স্বরধ্বনি থাকলে দন্তের স হয়, আ স্বরধ্বনি থাকলে যে দন্তের স হয় এটা অলরেডি আমরা জানি। কারণ কি, আমি একটু আগে বললাম আর আ থাকলে হয় দেশি শব্দ নাই বিদেশি শব্দ। দেশি আর বিদেশি শব্দে কি মূর্ধন্য ব্যবহার করা যাবে? যাবে না। ঠিক আছে, এটা একদম ক্লিয়ার। তারপরে হচ্ছে ট ঠ, ট বর্গীয় ঠ বর্গীয়, এই যে ট বর্গীয় ধ্বনি, এটা ইতিপূর্বে আমরা জেনে আসলাম না। ট বর্গীয় ধ্বনি পূর্বে কি হয়? মূর্ধন্য স হয়, যদি শব্দটি বিদেশি শব্দ না হয়। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে স্বভাবতই মূর্ধন্য স হয় বলতে কোনো নিয়ম মানে না। কোনো কি মানে না? নিয়ম না মেনেও যখন মূর্ধন্য স হয় সেটাকে বলা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য স হয়। তারপরে দেখো বলতেছে সম্মান সূচক শব্দে, সম্মান সূচক শব্দ বলতে আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। সম্মান সূচক শব্দ বলতে কোন শব্দের শেষে যদি এ সু উচ্চারিত হয়, কি উচ্চারিত হয়? এ সু উচ্চারিত হয়, এ সু সমান সমান মূর্ধন্য স। শব্দের শেষে যদি এ সু কি উচ্চারণ হয়? সম্বোধন বোঝাতে এ সু উচ্চারিত হলে পারে মূর্ধন্য স হবে। যদি আ সু উচ্চারণ হয়, কি হয়? আশু উচ্চারণ হলে পারে দন্তের স হবে। আশু উচ্চারণ হলে কি হবে? দন্তের স হবে। দুটোই সম্মান সূচক এবং সম্বোধন বোঝাতে হচ্ছে। কি হচ্ছে? দুটোই সম্মান সূচক এবং সম্বোধন বোঝাচ্ছে। একটা হচ্ছে আশু আর একটা এসু। আশু থাকলে পারে এটা হচ্ছে কি শব্দ হয়ে যাবে? এটা হচ্ছে কি দেশি শব্দের মধ্যে পড়ে যাবে। আর এসু হলে পারে মূর্ধন্য স হবে। কেন হবে একটু ভালো করে খেয়াল করো। আর একটা নিয়ম আমরা ইতিপূর্বে করে এসেছি, সেই নিয়মের মধ্যেই হচ্ছে, এটা কোনো অন্য কোন নিয়মের মধ্যে না। ঠিক আছে, আমরা একটু ক্লিয়ার করি। দেখো শব্দে কি আছে? আকার আছে না? আকারের পরে কি মূর্ধন্য স বসে? আকারের পরে মূর্ধন্য স বসে না বলে এটা দন্তের স। এটা কি? দন্তের স। এবং অ এবং আ ব্যতীত যত ধ্বনি রয়েছে, কার চিহ্ন রয়েছে, তারপরে কি বসবে? মূর্ধন্য স। দেখো তো এখানে এ রয়েছে, কি রয়েছে? এ। এ অ আর আ ব্যতীত না, অ আর আ ব্যতীত যেহেতু, সেহেতু এখানে কি বসবে? মূর্ধন্য স বসবে। কি বসবে? মূর্ধন্য স। ক্লিয়ার বিষয়টা? এবার ক্রিয়াপদ। কি পদ? ক্রিয়াপদ। ক্রিয়াপদের শেষে কি হবে? মূর্ধন্য স বসবে? বসবে না। যেটা মূর্ধন্য বসবে না সেখানে মূর্ধন্য স বসার কোনো সুযোগ নেই, কারণ দুটোর উদ্ভব একই জায়গা থেকে। দুটোর উদ্ভব কি? একই জায়গা থেকে। ঠিক আছে, অর্থাৎ যে মেয়ে চলে যায়, পালিয়ে যায়, সেই মেয়ের যদি বাড়িতে জায়গা না থাকে, ওই যে ছেলের সাথে পালিয়ে যাচ্ছে ওই ছেলের বাড়িতে জায়গা থাকে? হ্যাঁ, ও তো এমনি জায়গা থাকে না। অর্থাৎ মূর্ধন্য আর মূর্ধন্য সকে তুমি স্বামী স্ত্রী ভাবতে পারো, একটা জায়গা না থাকলে আর একটা জায়গা নাই। ঠিক আছে, অর্থাৎ বাড়ি থেকে পালিয়ে যাওয়া স্বামী স্ত্রী। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা যে বিষয়টা দেখে আসলাম, দেশি শব্দে মূর্ধন্য স হয় না। মূর্ধন্য স তো হবে না, কারণ যেহেতু মূর্ধন্য হয় না সেহেতু তো মূর্ধন্য স হবে না, তাই না? দেশি বিদেশি কোনটাই, শুধুমাত্র তৎসম শব্দে ব্যবহার হবে। শুধুমাত্র কোথায় ব্যবহার হবে? তৎসম শব্দে ব্যবহার হবে। ঠিক আছে, এবার সংস্কৃত শব্দে যদি সাত উচ্চারিত হয়, কি উচ্চারিত হয়? সাত উচ্চারিত হয়। সংস্কৃত শব্দে সাত উচ্চারিত হলে পারে সেটা দন্তের স হবে। সেটা কোনো নিয়ম ছাড়াই কি হবে? দন্তের স হবে। সেখানে কি ব্যবহার হবে না? মূর্ধন্য স ব্যবহার হবে না। শব্দটা সংস্কৃত, কিন্তু শব্দের শেষে কি কি উচ্চারিত হচ্ছে? সাত উচ্চারিত হচ্ছে। যেমন হচ্ছে ধূলিস্বাদ, অগ্নিস্বাদ, ঠিক আছে, ভূমিস্বাদ, এই শব্দের শেষে সাত উচ্চারিত হচ্ছে। শব্দটা সংস্কৃত, কিন্তু হবে উচ্চারণ কি? দন্তের স। কি উচ্চারণ হবে বা কি ধ্বনি কি বর্ণ নিয়ে যাবে? দন্তের স নিয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে কারো সমস্যা আছে? সবাই ক্লিয়ার বিষয়টা? আরেকটা নিয়ম এখানে দেয়া নেই, নিয়মটা একটু লেখো। লেখো সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দে
দেখছো মূর্ধন্য এবং মূর্ধন্য এর ব্যবহার হয় না। সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য এর ব্যবহার হয় না।